ধন্যবাদ। দেখুন, এইমাত্র কিছুক্ষণ আগেই ঢাকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলখানার জন্য প্রস্তুত হতে কঠোর হুঁশিয়ারি দিলেন আলেমগণের এক লিডার, হাজার হাজার আলেমদের এক উস্তাদ। এত আলেমদের মধ্য থেকে এত কঠিন হুঙ্কার এর আগে কোনো হুজুর দেয়নি। বিরাট কঠিন হুঙ্কার দিয়েছেন এবং শেখ হাসিনাকে বলেছেন যে আপনি জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হন, আপনার এই অবৈধ নির্বাচন কেউ মানে না। এত কঠিন হুঙ্কার দিয়েছেন যে দেখুন লাখ লাখ আলেম রাস্তায় নেমে এসেছে এবং সেই কঠিন হুঙ্কারটি কি বলেছেন সেখানে প্রধানমন্ত্রীকে উনি, সেটি আপনাদেরকে একটু শোনাই। দেখুন লাখ লাখ আলেম কিন্তু নির্বাচন করতে হইতে পারেন, কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আগামী নির্বাচনের পরে আপনার পরিণতি কি হবে এটা জনগণ নির্ধারণ করে রেখেছে। যত কিছুই বলেন, মাজার জিয়ারত করেন আর বোরকা পরেন আর নূর নবীর নৌকা, যা কিছুই বলেন না কেন, জনগণ আপনার নৌকাকে আগামী 7 তারিখে ফুটো করে দেবে ইনশাআল্লাহ। এই সরকারি সরকারকে বিদায় করার জন্য আগামী 7 তারিখে আমরা কেউ ভোট দিতে যাব না, যাব না, যাব না। আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতেই হবে। অন্যথায় প্রধানমন্ত্রী এক মাঘের শীত যায় না। আগামী নির্বাচনের পরে মাওলানা মামুনুল হক কারাগার থেকে দেশে বের হয়ে আসবে আর আপনারা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আগামী 7 তারিখে সরকার যে একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে, এই নির্বাচনকে বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি, সরকার অবৈধভাবে অন্যায়ভাবে আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেবকে কারারুদ্ধ করে রেখেছে। আগামী নির্বাচনের আগে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। এই 2 দফা দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন আজকে দেশের মানুষ না খেয়ে থাকে, মানুষের কাছে কোনো পয়সা নেই। মানুষ যখন বাজারে যায় তখন তাদের চোখ দিয়ে পানি ঝরে। আজকে আমাদের দেশের রিজার্ভ কমে আসছে, দেশের টাকা লুটপাট করে দেশে পাচার করা হয়েছে। ঠিক এমন একটি দুর্ভিক্ষের সময়, এমন একটি অভাবের সময় আমাদের এই স্বৈরাচারী সরকার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য, আগামীতে ক্ষমতা আসার জন্য আগামী 7 জানুয়ারি জনগণের মত উপেক্ষা করে একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে। সরকারকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী, জনগণকে উপেক্ষা করে নির্বাচন করতে হইতে পারেন, কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আগামী নির্বাচনের পরে আপনার পরিণতি কি হবে এটা জনগণ নির্ধারণ করে রেখেছে। পরিষ্কার বলি প্রধানমন্ত্রী, আজকে আপনি সিলেটে গিয়ে বলতেছেন এই নৌকা নাই নাকি নূর নবীর নৌকা। যত কিছুই বলেন, মাজার জিয়ারত করেন আর বোরকা পরেন আর নূর নবীর নৌকা, যা কিছুই বলেন না কেন, জনগণ আপনার নৌকাকে আগামী 7 তারিখে ফুটো করে দেবে ইনশাআল্লাহ। আমরা জনগণকে বলবো, আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করার জন্য আগামী 7 তারিখে আমরা কেউ ভোট দিতে যাব না, যাব না, যাব না। আমরা নীরবভাবে
এই ভোটকে প্রত্যাখ্যান করব এবং জনগণ ইতিমধ্যেই ভোট প্রত্যাখ্যান করা শুরু করেছে। আজকে দেখেন কেমন নির্বাচন করতে যাচ্ছে, একটি ভাগ বাটোয়ারা নির্বাচন করতে যাচ্ছে। অর্থাৎ মামুরার ভাইগনারা সবাই নৌকা প্রতীক চায়, জনগণ বুঝে এরকম ভাগ বাটোয়ারা নির্বাচন আগামী 7 জানুয়ারি জনগণ করতে দিবে না। আমাদের দ্বিতীয় কথা, মাওলানা মামুনুল হক এদেশের একজন জনপ্রিয় নেতা। মাওলানা মামুনুল হককে অন্যায়ভাবে আপনারা কারারুদ্ধ করে রেখেছেন। আজকে 2.5 বছরের বেশি, প্রায় 3 বছর ধরে তিনি কারাগারে বন্দী আছেন। মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য সারা দেশে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। প্রধানমন্ত্রী আপনি কি করলে মামুনুল হককে মুক্তি দিবেন আমরা ভালো করে বুঝি, কিন্তু আমরা ওই কালা উপরাওতে যাব না। আপনি চান কালা উপরাও আন্দোলন করা হোক, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। পরিষ্কার দাবি, আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতেই হবে। অন্যথায় প্রধানমন্ত্রী 1 মাঘের শীত যায় না। আগামী নির্বাচনের পরে মাওলানা মামুনুল হক কারাগার থেকে দেশে বের হয়ে আসবে, আর আপনারা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আরেকটি কথা হলো, আজকে আমাদের বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে মানুষ 3 বেলা খেয়ে পরে বাঁচতে পারে না। আমরা সরকারকে বলবো, আপনি সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আনুন। আমরা জানি আপনি এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না, কারণ এই সিন্ডিকেট আপনার দলের লোকজন করে রাখছে। যদি জনগণ খেপে যায়, জনগণ সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজারের দ্রব্যমূল্য কমিয়ে আনতে বাধ্য হবে। আমি সর্বশেষ মাওলানা মামুনুল হককে মুক্তির দাবি করে এবং আগামী 7 জানুয়ারির এই কালো নির্বাচনকে বর্জন করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই। দেখছেন আপনারা কিন্তু অলরেডি এভাবেই কিন্তু আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে। অনেকে নির্বাচন বর্জন করতেছে, অনেকে আবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তারা ক্রিয়া ও গরম বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগেরা প্রস্তুতি নেন, আপনাদের অনেক কান্নার সময় হবে, কিছুদিনের মধ্যে সবগুলি কানবে। গ্রামে গ্রামে আপনাদেরকে পুকুরে চুবিয়ে রাখবে। এবং দুঃখজনক হলো যে এই নির্বাচনটা শীতকালে, গ্রীষ্মকালে হলে ভালো হতো, পুকুরে চুবিয়ে রাখতে এদেরকে এত কষ্ট পেত না। তো এই একটাই দুঃখ থাকবে আওয়ামী লীগের, যে গ্রীষ্মকালে না করে শীতকালে করলেন কেন সভানেত্রী। দেশবাসীকে বলবো, আপনাদের পুকুরের পানি আপনারা নষ্ট করবেন না এই বিষাক্ত মানুষদেরকে আপনি পুকুরে চুবিয়ে। সেই জন্যে এদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব সামনের সরকারের হাতে দেন। আপনারা যাদেরকে মঞ্চে দেখছেন, আপনি তাদেরকে চিনে রাখবেন। তারা এই দেশের জন্য দাঁড়াতে রাজি আছে। তারা লোভনীয় বিভিন্ন অফার সরকার থেকে পেয়েছে, টাকা এবং সংসদীয় সিট, কিন্তু সেই অফার তারা নেয়নি। তারা দালালের কাতারে তারা দাঁড়াতে রাজি হয়নি। তো এদেরকে দেখে রাখেন, কারণ ভবিষ্যতের বাংলাদেশ এনারাই তৈরি করবেন।
এখন নেপোলিয়ন একটা কথা বলেছিল যে when your enemy is making a mistake don't interfere. যখন তোমার শত্রু একটা ভুল করতে যাচ্ছে সেখানে বাধা দিও না। আমি মনে করি 7 তারিখে আমাদের তো ভোটার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই দিন সময় নষ্ট করা, এই প্রহসনের নির্বাচন, সো-কল নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু 7 তারিখ হলো আওয়ামী লীগের মরণ ঘণ্টা। সেই দিক থেকে আমি 2024টা আমি খুব ভালো মনে করি। এটা আমাদের দেশের অগ্রগতির সূচনা হবে 2024 সালে। তো আপনাদের সবাইকে আমি অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে সামনের বছরটা খুব ভালো যাবে। আমাদের যারা একটা স্বাধীন সমৃদ্ধ এবং স্বাধীন সমৃদ্ধ দেশ দেখতে চায় তাদের জন্য ভালো। কিছু মানুষের কান্না উঠেছে, আপনারা ডিবি হারুনের ভিডিও তো দেখেছেন। এরকম আওয়ামী লীগেরা প্রস্তুতি নেন, আপনাদের অনেক কান্নার সময় হবে কিছুদিনের মধ্যে, সবগুলি কাঁদবে। গ্রামে গ্রামে আপনাদেরকে পুকুরে চুবিয়ে রাখবে এবং দুঃখজনক হলো যে এই নির্বাচনটা শীতকালে, গ্রীষ্মকালে হলে ভালো হতো, পুকুরে চুবিয়ে রাখতে এদেরকে এত কষ্ট পেত না। তো এই একটাই দুঃখ থাকবে আওয়ামী লীগের যে গ্রীষ্মকালে না করে শীতকালে করলেন কেন সভানেত্রী, এই প্রশ্নটাই থাকবে আওয়ামী লীগেরদের যখন তাদেরকে পুকুরে চুবানো হয়। কিন্তু আপনারা, আমি দেশবাসীকে বলবো আপনাদের পুকুরের পানি আপনারা নষ্ট করবেন না এই বিষাক্ত মানুষদের। জানে যে এই সরকার চলে গেলে তারা দায়মুক্ত না, তারা আইনের শাসন যখন ফেরত আসে এই দেশে তাদেরকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তারা শুধু জেল না, তাদেরকে ফাঁসির মঞ্চ হয়তো সামনে, তারা এটা জানে। সেই জন্য এত পাগল হয়ে গেছে এই মিথ্যা নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় আজকে আমরা দেখলাম আমেরিকাকে খুব গালি দিচ্ছে। আমেরিকাকে তো টাকা দিয়ে অনেককে ম্যানেজ করা যায়। আমার মনে হয় না আমেরিকানদেরকে ঘুষ দেওয়ার মতো ওনার সেই ক্ষমতা আছে। ওনার টাকা প্রচুর আছে, অনেককে আমেরিকায় ঘুষ দিতে পারে এবং বড় বড় লবিং ফার্মকে উনি নাকি $50 মিলিয়ন দিয়েছেন। আমার দেশের গরিব মানুষের চুরি করা টাকা উনি দিয়েছেন, কিন্তু এটাতে কোনো লাভ হচ্ছে না। আমেরিকানরা এবং পশ্চিমা উদার গণতান্ত্রিক দেশগুলি চোরকে সম্মান করে না। যেই নেতা বা নেত্রী তার জনগণ থেকে টাকা চুরি করে বিদেশে টাকার পাহাড় বানিয়েছে, তাদেরকে সম্মান করার কোনো প্রশ্নই উঠেনি। তাদের এই দুঃখটা শেখ হাসিনার আছে যে এত টাকা চুরি করলাম, তাদের ব্যাংকে এত টাকা রাখলাম, আর আমাকে সম্মান করে না। এটা কি করে হয়? আসলে এতগুলি টাকা নিয়ে গেছেন এইসব পশ্চিমা দেশে, সেটাও একটা ব্যাপার। তাও সম্মান করে না। টাকার পাহাড় দেখে তারা জানে, তারা যখন প্রশ্ন করে এই টাকার উৎসটা কি, তখন ওনার আত্মীয় স্বজন, ওনার মন্ত্রীরা, ওনার মন্ত্রীর আত্মীয় স্বজন কেউ প্রশ্নের উত্তর দিতে পারে না। এখন আমেরিকায়, ইংল্যান্ডে, ইউরোপে প্রত্যেক ব্যাংকে অনেকগুলি টাকা ক্যাশ আপনি জমা দিতে চেষ্টা করলে আপনাকে জিজ্ঞেস করবেন যে এই টাকা কোত্থেকে আসছে, তখন তো তাদের মুখ কালো হয়ে যায়। সমস্যা হলো যে তারা এই দেশে শাসন ব্যবস্থা ধ্বংস করে, এই দেশে গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করে তারা চায় গিয়ে বউ বাচ্চা নিয়ে একটা ভদ্র দেশে থাকতে, যেখানে আইনের শাসন আছে। এটাই সমস্যা। তারা যদি টাকা চুরি করে তারা যদি যেত নর্থ কোরিয়াতে বা সিরিয়াতে বা ভেনেজুয়েলাতে, তাহলে সম্ভব ছিল। কিন্তু না, তাদের শখ হলো কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, এইসব ভদ্র দেশে থাকার। কিন্তু ওনাদেরকে বোঝানো দরকার
যে আপনারা এটা পারবেন না, কারণ ওইসব দেশে আইনের শাসন আছে। যেটা আপনারা বাংলাদেশে ধ্বংস করেছেন ওই সব দেশে আছে, এবং আপনারা এটার থেকে রক্ষা পাবেন না। আপনাদের টাকা পর্যাপ্ত হবে এবং ইনশাল্লাহ সামনের সরকার সেই টাকাগুলি, সেই জনগণের থেকে চুরি করা টাকাগুলি, সেগুলি ফেরত আনবে। এই দেশটা সম্ভাবনাময় একটা দেশ, আমি সবসময় বিশ্বাস করে এসেছি, সেই জন্য এই দেশে আমি ফেরত এসেছি। আমি কোনোদিন আমেরিকান সিটিজেনশিপ IMF এ থাকতেও আমি নিইনি, অনেকে নিয়েছে। ফখরুদ্দিন আহমদ বলে এই রেজা কিবরিয়া, যিনি এক সময় আওয়ামী লীগ করতেন, এখন গণ অধিকার পরিষদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা। উনি কিন্তু বলেছেন যে সরকার পরিবর্তন হলে যারা টাকা পয়সা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়েছে তাদের টাকা পয়সা ফেরত আনা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে, এমনই কিন্তু উনি বলেছেন। আসলে দেখা যাক যে এরকম হয় কিনা। দেশের টাকা যদি দেশে ফেরত আসে তাহলে তো দেশের অর্থনৈতিক চাকা ভালো হবে, এবং সেটাও দেশের জন্য ভালো হবে। এবং কারা এই পর্যন্ত বিরোধী দলীয় বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যে দল যে সরকারি ক্ষমতা থাকুক, তারা যে টাকা পয়সা দেশ থেকে নিয়ে দেশটাকে পঙ্গু করে দিচ্ছে, দেশকে খালি করে দিচ্ছে, এই বিষয়টা কিন্তু চোরগুলাকে কিন্তু দেশের মানুষ চিনতে পারবে এবং দেশের অর্থনৈতিক চাকাও ভালো হবে। চারজন মিলে আসছিলেন, লিফলেট বিতরণ না করে আমাদের মহড়া দিকে চলে গেছে। আমরা কাউকে কোনো সহিংসা আন্দোলন করি, আমরা অহিংসা আন্দোলন করছি শান্তিপূর্ণ, সেটা তো পুলিশ বাধা দিচ্ছে, চারিদিক পুলিশ ঘেরাও করে ফেলছে। কাজে আমরা এখানে ঘেরাও করার পরেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেন কত ফ্যাসিস্ট, যারা নিজের দলীয় প্রহসনের একটা নাটক করছে। এই নাটকের মধ্যে সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী না খেয়ে মরছে, তারা যেন আর বেঁচে, তাদের অবস্থাকে কেউ আপনারা ভোট দিতে যাবেন না, এটাই আমাদের আহ্বান। আমরা আহ্বান জানাচ্ছি, আমরা তো কোনো রকম লাঠিসোঁটায় নামে নাই, তারা তো বন্দুক দিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট দিচ্ছে। এখানে পুলিশ আছে, তারা আছে ভাই। সেটা ওদিকে আছে, সে ভয় আছে। একজনকে দিয়ে দেন। এই চারজন মিলে আসছিলেন, লিফলেট বিতরণ না করে আমাদের মহড়া দিকে চলে গেছে। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান নেতৃত্বে একটা গণসংযোগ প্লাস লিফলেট বিতরণের কথা ছিল। তো আমরা উপস্থিত ছিলাম, উনি একটা গাড়িতে আসে, ওনার সাথে 2-3জন মহিলাও ছিল। তো আমার লিফলেট বিতরণ না করে সে চলে গেছে, এটুকুই আমরা দেখছি। আমরা আসতে আসতে সে চলে গেছে। উনি বলছেন আতঙ্কে আছেন? না, আতঙ্কের তো কিছু নাই। আমরা তো ওনাকে একেবারে, আমরা তো আপনারা তো সবাই সাংবাদিক উপস্থিত ছিলেন, কোনো সমস্যা হয়েছে আমাদের সাথে? তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতির কোনো ঘটনা ঘটছে না? বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম আমরা যে করছিলাম, আমাদের কিছু রুটিন যে ওয়ার্কগুলো, আমরা রুটিন ওয়ার্ক করতেছিলাম। তো ওনারা যে এখানে আসবে এটা তো আমাদের ওরকম ছিল না, জানা ছিল না। বলছে বাধা দিচ্ছেন আপনারা? না, আমরা তো কোনো কাজে বাধা দিইনি, আপনারা তো সাক্ষী। ভালো দেখুন সবাই, যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।